হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজেএম ইংলিশ লিটারেচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ইউটিউব চ্যানেল। রোজ বেলা 12টার স্পেশাল টেট ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমরা আজকে সাবজেক্ট বাংলা থেকে অর্থাৎ বাংলা পেডাগজি থেকে মক টেস্ট নাম্বার 3 তোমাদের সামনে পাবলিশ করছি। আমাদের চ্যানেলে আমরা অলরেডি 18টা চাইল্ড সাইকোলজির ক্লাস নিয়েছি, চাইল্ড সাইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্টের, এবং 7টা ইংলিশের ক্লাস অলরেডি নেওয়া হয়ে গেছে এবং সেগুলো রানিং চলছে। সেগুলোর লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশনে দিয়েছি, তোমরা চাইলে দেখতে পারো। এই ক্লাসেসগুলো যারা টেট পরীক্ষাতে দেবে, অর্থাৎ যারা প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট বা সেন্ট্রাল টেটের পরীক্ষায় বসতে চলেছ, তাদের প্রত্যেকের জন্য কিন্তু এটা খুবই উপকারী হবে। ঠিক আছে, তো তোমরা যদি নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলটি প্রেস করে রাখো, তাহলে টাইম মতো আমাদের প্রত্যেকটি ক্লাসের যে নোটিফিকেশান সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে। অনেকে আমাকে বলছো নোটিফিকেশান যাচ্ছে না, তোমরা বেলটা প্রেস করে অল অপশানটাকে অন করে রাখবে, তাহলে প্রত্যেকটি নোটিফিকেশান ক্লাসের আগে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এবং লাইভ ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারবে। এবং এই প্রত্যেকটি প্রশ্নের সাথে যে 4টা অপশান আমি বলবো, তার মধ্যে সঠিক উত্তর যেটা হবে, তোমরা নিচে লাইভ চ্যাট অপশানে কিন্তু অ্যান্সার করতে পারবে। দেখো, প্রথম প্রশ্নে বলা হলো প্রথামুক্ত শিক্ষা দেওয়া হয়। প্রথামুক্ত শিক্ষা দেওয়া হয় কাদের? অপশানসগুলো একটু দেখে নিই। 6 থেকে 14 বছরের বালক বালিকাদের, 15 বছরের বেশি তরুণী, 15 বছরের বেশি বয়সী মেয়েদের, 10 বছর বয়সী বালকদের, 10 থেকে 12 বছর বয়সী বালক বালিকাদের। কী হবে সঠিক উত্তর? প্রথামুক্ত শিক্ষা। প্রথামুক্ত শিক্ষা দেওয়া হয় অপশান নাম্বার এ, 6 থেকে 14 বছর বয়সী বালক বালিকাদের। ঠিক আছে, 6 থেকে 14 বছর বয়সী বালক বালিকাদেরকে প্রথামুক্ত শিক্ষা দেওয়া হয়। তারপর প্রশ্ন নম্বর 2 বলা হয়েছে বিমুক্ত শিক্ষা কাদের দেওয়া হয়। প্রথমটা ছিল প্রথামুক্ত, এবার হচ্ছে বিমুক্ত। বিমুক্ত শিক্ষা কাদের দেওয়া হয়? অপশানসগুলো একটু দেখে নিই। 15 থেকে 25 বছর বয়সী যুবক যুবতীদের, 15 থেকে 19 বছর বয়সী যুবক যুবতীদের, 40 বছরের বেশি যুবকদের, এগুলোর কোনোটিই নয়। বিমুক্ত শিক্ষা দেওয়া হয় অপশান নাম্বার এ, 15 থেকে 25 বছর বয়সী যুবক যুবতীদের। ঠিক আছে, তারপর প্রশ্ন নম্বর 3 বলছে প্রথামুক্ত শিক্ষাকে কার্যকরী তুলতে। প্রথামুক্ত শিক্ষা কাদের দেওয়া হয়? যাদের বয়স 6 বছর থেকে 14 বছর বয়সের মধ্যে, হ্যাঁ, বালক বালিকা উভয়কে সেই শিক্ষার আওতায় আনা হয়, উভয়কে সেই শিক্ষা দেওয়া হয়। তো সেই প্রথামুক্ত শিক্ষাকে কার্যকরী করে তুলতে কী প্রয়োজন? শিক্ষা ও স্বাস্থ্য প্রয়োজন, জ্ঞান দক্ষতা ও সক্রিয়তা প্রয়োজন, পরিবেশ চেতনা ও সক্রিয়তা প্রয়োজন, এগুলির কোনোটিই নয়। কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে প্রথাগত শিক্ষাকে কার্যকরী করে তুলতে জ্ঞান প্রয়োজন, পাশাপাশি দক্ষতা প্রয়োজন, এবং সেই জ্ঞান অর্জন করা বা সেই প্রথাগত শিক্ষা লাভ করার জন্য যে সক্রিয়তা, অ্যাক্টিভিটি, ঠিক আছে, সেটা কিন্তু প্রয়োজন। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এখানে। তারপর প্রশ্ন নম্বর 4, প্রশ্ন নম্বর 4-এ বলা হলো বিমুক্ত শিক্ষার কার্যক্রমে পড়ে। বিমুক্ত শিক্ষার কার্যক্রমে নিচের কোনটা পড়ে? স্কুল ছুট বা চাষি। স্কুল ছুট মানে কি? স্কুল ছুট কিন্তু একটা বিশাল বড় প্রবলেম আমাদের ভারতবর্ষের বুনিয়াদের শিক্ষা ব্যবস্থায়। ঠিক আছে, অর্থাৎ বাচ্চারা স্কুলে আসে, কিন্তু একটা সময় পরে দেখা গেছে ক্লাস 5 থেকে ক্লাস 8-এর মধ্যে যে বয়সী বাচ্চাগুলো থাকে, ছেলেমেয়েরা থাকে, তাদের মধ্যে সবচেয়ে বেশি স্কুল ছুটের পরিমাণ বেশি। অর্থাৎ তারা ক্লাস 5 পড়ে হয়তো স্কুল বাদ পড়ে যাচ্ছে, কারো 6 পড়ে, কারো 7 পড়ে, কারো 8 পড়ে স্কুল বাদ পড়ে যাচ্ছে। তারা মাধ্যমিক অবধি বা তারপরে যে ফার্দার এডুকেশনে পৌঁছাতে পারছে না, যার জন্য কিন্তু ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থাতে একটা সময় মিড ডে মিলের ব্যবস্থা চালু করা হয়েছিল, যেটা এখনও চলছে, ক্লাস 8 অবধি মিড ডে মিলের ব্যবস্থা। যাতে সার্ভে করে দেখা গিয়েছিল যে সমস্ত বাচ্চারা স্কুল ছুটের পরিমাণ বেশি, তারা খুবই দরিদ্র পরিবার বা দারিদ্র সীমার নিচের পরিবার থেকে আসে, এবং তারা খাবার অভাবে স্কুলে আসতে পারে না। তারা কাজের ক্ষেত্রে বেশি ঝুঁকে যাচ্ছে, অল্প বয়সেই চাইল্ড লেবার অ্যাক্টিভিটি অগ্রাহ্য করে তারা কাজের দিকে যাচ্ছে, কারণ তাদের প্রয়োজনে, তাদের খাবারের প্রয়োজনে, সেই কারণে স্কুলে খাবার দেওয়া হয়। তো এই বিমুক্ত শিক্ষার কার্যক্রমে কারা পড়ে? স্কুল ছুটরা পড়ে, চাষিরা পড়ে। স্কুল ছুট, চাষি, শ্রমিক। স্কুল ছুট, চাষি, শ্রমিক, মহিলা, এগুলোর কোনোটি নয়। কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে বিমুক্ত শিক্ষার কার্যক্রমে পড়ে অপশন নাম্বার সি, স্কুল ছুট, চাষি, শ্রমিক ও মহিলারা, এরা সবাই কিন্তু পড়ে। তারপর একটা কন্ডিশনাল কোশ্চেন একটু দেখতে হবে ভালো করে। বলেছে কলম, এই যে শব্দটা এখানে লেখা হয়েছে কলম, কি পেন, তাই তো? কলম একটি শব্দ, এর থেকে কল, কম, মল, 3টি শব্দ কিন্তু গঠন করা যায়। মানে কলম শব্দটাকে যদি আমরা ভাঙি, তাহলে ক আর ল দিয়ে কল করতে পারি, ক আর ম দিয়ে কম করতে পারি,
আর ম আর ল দিয়ে মল করতে পারি, তিনটা শব্দ কিন্তু তৈরি করা যায়। এই তিনটি শব্দ গঠন করার এই পদ্ধতির শিক্ষাদানকে, অর্থাৎ একটি শব্দকে ভেঙে নতুন নতুন শব্দ, ওই সমস্ত বর্ণগুলো দিয়ে নতুন শব্দ তৈরি করার যে শিক্ষা ব্যবস্থা, তাকে কি বলা হয়? যেটা কিন্তু প্রাথমিকে এবং প্রাক প্রাথমিকে কিন্তু শেখানো হয়ে থাকে। অক্ষরযোগ পদ্ধতি, মূল শব্দ পদ্ধতি, বাক্য পদ্ধতি, বিভাজন পদ্ধতি। কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, মূল শব্দ পদ্ধতি। ঠিক আছে, মূল শব্দ পদ্ধতি বলা হয়। তারপর চলে আসি প্রশ্ন নাম্বার 6। চিত্ত বিনোদনমূলক, হ্যাঁ, চিত্ত বিনোদন মানে কি? যেটা হচ্ছে আমরা এন্টারটেনমেন্টের কথা বলি, যেটা আমাদের মনকে আনন্দ দেয়। হ্যাঁ, চিত্ত বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষাদান করা হয়, তাকে কি বলে? আমি এটাকে স্কুলের যে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হচ্ছে সেগুলো কিন্তু ধরতে পারি, বা যেগুলো পূজা পারপাসে বা বিভিন্ন ধার্মিক অনুষ্ঠান পারপাসে যে মাঝে মধ্যে যে বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়ে থাকে, হ্যাঁ, সাংস্কৃতিক সেই অনুষ্ঠান থেকে যে শিক্ষাদান করা হয় তাকে কি বলে? দক্ষতা অর্জন, বোধশক্তির বিকাশ, জ্ঞান আহরণ, সমবায়িক কর্মপ্রচেষ্টা। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, বোধ শক্তির বিকাশ। অর্থাৎ এই সমস্ত যে সাংস্কৃতিক বিনোদনমূলক, চিত্ত বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয় সেটা কিন্তু বোধ শক্তির বিকাশ। তারপর নাম্বার 7 বলেছে, যে পদ্ধতিতে নির্বাচিত অর্থবাচক মূল শব্দগুলির প্রত্যেকটিকে কয়েকটি স্তরে ভাগ করে আনুষঙ্গিক চিত্র সহযোগে শিক্ষার্থীর সামনে তুলে ধরা হয়। হ্যাঁ, বলছে নির্বাচিত অর্থবাচক মূল শব্দ। নির্বাচিত মানে বাছাই করা, অর্থবাচক বলতে যেগুলো হচ্ছে তোমার অর্থ সম্পন্ন যেগুলো মূল শব্দ রয়েছে, হ্যাঁ, সেগুলোর প্রত্যেকটাকে কয়েকটি স্তরে ভাগ করে, সেগুলোর প্রত্যেকটাকে কয়েকটা শ্রেণীতে ভাগ করলাম, কয়েকটা স্তরে ভাগ করলাম, ভাগ করে আনুষঙ্গিক চিত্র সহযোগে, অর্থাৎ আনুষঙ্গিক বলতে তার সঙ্গে অতিরিক্ত কিছু ছবি বা কিছু চিত্র সহযোগ করে শিক্ষার্থীর সামনে তুলে ধরলে সেই যে পদ্ধতি, সেই পদ্ধতিতে শিক্ষাদানকে সেটাকে কি পদ্ধতি বলা হয়? ঠিক আছে, আশা করি প্রশ্নটা বুঝতে পেরেছ। অপশানসগুলো দেখি। বর্ণের আকৃতিগত সাদৃশ্য পদ্ধতি, চিত্র শব্দ অক্ষর যোগ পদ্ধতি, মূল শব্দ পদ্ধতি, এগুলোর কোনোটিই নয়। কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, চিত্র শব্দ অক্ষর যোগ পদ্ধতি। ঠিক আছে, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে মূল শব্দ পদ্ধতি কি? মূল শব্দ পদ্ধতি আমরা আগেরটাতেই পড়লাম, যেটা কলম শব্দটাকে ভেঙে নিয়ে আমরা কল, মল, কম এগুলো শব্দ তৈরি করছি, সেটা হচ্ছে মূল শব্দ পদ্ধতি। আর এইভাবে চিত্রকে নিয়ে, মূল শব্দকে নিয়ে তার সঙ্গে আনুষঙ্গিক চিত্র সহযোগে নতুন অক্ষর যোগ করার ক্ষমতা বা পদ্ধতিকেই বলা হচ্ছে চিত্র শব্দ অক্ষর যোগ পদ্ধতি। তারপরে চলে আসি পরের প্রশ্নে। প্রশ্ন নম্বর 8 বলেছে ব। ঠিক আছে, বাংলা বর্ণমালার একটি বর্ণ ব। ব বর্ণটির সামান্য পরিবর্তন ঘটিয়ে আমরা র, ব, ধ, ম ইত্যাদি কিন্তু ব্যবহার করতে পারি। তো এই নিয়মকে কি বলা হয়? অর্থাৎ একটি বর্ণের সামান্য পরিবর্তন বা একটু সামান্য মডিফাই করে সেটাকে নতুন বর্ণ আমি তৈরি করতে পারি, সেটাকে কি বলা হয়? সমবায়ী কর্মপ্রচেষ্টা, দক্ষতা অর্জন, জ্ঞান আহরণ, শব্দ গঠন। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে দক্ষতা অর্জন। অর্থাৎ বর্ণ লাভ বা বর্ণ শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে কেউ যখন অনেক বেশি দক্ষ হয়ে যায়, সে যখন সমস্ত পরিবর্তনগুলো বুঝতে পারে, ঠিক আছে, বর্ণগুলো যে লেখা হচ্ছে সেগুলোর যে পরিবর্তনগুলো যখন সে বুঝতে পারে, তখন সে কিন্তু দক্ষতা অর্জন করে। তো এবং এইভাবে কিন্তু ব থেকে র, ধ বা ম তৈরি করার যে পদ্ধতি, এটা কিন্তু দক্ষতা অর্জনের ফলেই ঘটে থাকে। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে আসি প্রশ্ন নাম্বার 9। প্রশ্ন নাম্বার 9 বলা হচ্ছে, আমরা 3টি উপায়ে কোনো নতুন তথ্য ও তৎসম্পর্কিত ব্যাপার, তথ্য ও তৎসম্পর্কিত বলতে তথ্য এবং তথ্য সম্পর্কিত যে ব্যাপার রয়েছে সেগুলো জানতে পারি। তার মধ্যে দুটো এখানে দেওয়া হয়েছে। একটা হচ্ছে থ্রু ডাইরেক্ট অবজারভেশন, মানে আমরা সরাসরি কোনো কিছু অবজার্ভ করে, অর্থাৎ সরাসরি কোনো কিছু আমরা দৃষ্টিভঙ্গি বা সেটাকে খুব ভালোভাবে পর্যবেক্ষণের মধ্যে, আরেকটা থ্রু ডিসকাশন, এবং আরেকটা হচ্ছে আলোচনার মধ্যে দিয়ে। এই দুটা গেল, 3টার কথা বলা হয়েছে, তাই তো 3টা উপায়ের কথা বলা হয়েছে। তৃতীয়টা কি? ডাইরেক্ট মেমোরাইজিং, অর্থাৎ সরাসরি মুখস্থ করে, ডাইরেক্ট রিডিং, সরাসরি পড়াশোনা করে, স্টাডিং ডিকশনারি, অর্থাৎ ডিকশনারি পড়ে, এ ও সি, অর্থাৎ ডাইরেক্ট মেমোরাইজিং আর স্টাডিং ডিকশনারি। কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি, ডাইরেক্ট রিডিং, অর্থাৎ সরাসরি পড়ে, সরাসরি রিডিং পড়ে কিন্তু আমরা সেটা করতে পারি। অর্থাৎ 3টা যে পদ্ধতি রয়েছে, 3টা উপায় রয়েছে। একটা থ্রু ডাইরেক্ট অবজারভেশন, সেকেন্ড থ্রু ডিসকাশন, থার্ড ডাইরেক্ট রিডিং।
এবার চলে আসে প্রশ্ন নম্বর 10। দেখো 10 নম্বরে বলা হয়েছে একটা মতামত দেওয়া হয়েছে বা মতবাদ দেওয়া হয়েছে, বলতে হবে তোমাদেরকে এটা কার উক্তি। পঠন হলো ধ্বনি ও দৃশ্যের সঙ্গে অর্থ উপলব্ধির মিলিত প্রক্রিয়া। অর্থাৎ ধ্বনি মানে যেটা শোনা যাচ্ছে, দৃশ্য মানে যেটা দেখা যাচ্ছে, শোনা দেখা এবং তারপরে উপলব্ধি করা, ঠিক আছে। অডিও ভিজুয়াল প্রথমে আসলো, তারপরে সেটাকে উপলব্ধি করা, ঠিক আছে। সেই উপলব্ধি করা, এই তিনটার যে মিলিত প্রক্রিয়া, এটাকে বলা হয় হচ্ছে পঠন। মানে পঠন তখনই ক্লিয়ার হবে যখন আমি একটা জিনিস দেখব, সেটা শুনবো এবং তারপর সেটাকে বুঝবো। এটা কে বলেছেন? মাইকেল ওয়েস্ট, গ্রে, জনসন, হোয়াইট। কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, মাইকেল ওয়েস্ট, ঠিক আছে। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপর চলে আসি প্রশ্ন নম্বর 11-তে। আবার মাইকেল ওয়েস্টকে নিয়ে একটা প্রশ্ন আছে। মাইকেল ওয়েস্ট পঠন পদ্ধতির 5টি ধাপের কথা বলেছেন। 3টি হলো শব্দ পরিচিতি, শব্দের ব্যাখ্যা, বাক্য গঠন। এই 3টা কিন্তু বলছে, আর 2টা কি সেটা বলতে হবে। 5টার কথা বলছে, সে 5টার মধ্যে 3টা এখানে বলা হলো, একটা শব্দ পরিচিতি, একটা শব্দের ব্যাখ্যা, একটা বাক্য গঠন। অন্য 2টা কি? এটা অপশানগুলো একদম সহজ করে দিয়েছি। বিভাজন, সারবস্তু বুঝে নেওয়ার ক্ষমতা, শুধু এ ও বি। দেখো এখানে সঠিক উত্তর অপশন নাম্বার ডি হবে, তোমরা বুঝতেই পারছো, ঠিক আছে। বাকি 2টার যেহেতু কথা বলছে, একটা হচ্ছে বিভাজন, আরেকটা হচ্ছে সারবস্তু বুঝে নেওয়ার ক্ষমতা, ঠিক আছে। তারপর 12 নম্বরে বলা হলো স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ। স্বরবর্ণ মানে স্বরীয় স্বরিয়া যেটা রয়েছে, ব্যঞ্জনবর্ণ যেটা ক খ রয়েছে, হ্যাঁ, বাংলা বর্ণমালার অন্তর্গত প্রতিটি ধ্বনির যথার্থ উচ্চারণ করতে হবে। এটাকে কি বলবে? এটা একটি পাঠের অভ্যাস, পাঠের প্রকার, পঠনের ধাপ, একটিও নয়। কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে পাঠের প্রকার। অর্থাৎ সঠিক প্রকারে যদি পাঠ করা যায়, উচ্চারণটা যদি সঠিক হয়, তাহলে শব্দ গঠনে কিন্তু অনেকটা সমস্যা লাঘব হয়ে যাবে। অর্থাৎ উচ্চারণ যদি সঠিকভাবে একজন শিক্ষার্থী শিখতে পারে, ভালোভাবে করতে পারে, তাহলে নতুন শব্দ যখন সে শিখবে, শুনবে, তখন কিন্তু তার সেই মাইন্ডে স্ট্রাইক করবে, ঠিক আছে। সঠিক উচ্চারণ করলেই তবে সেটা হবে, আদারওয়াইজ ভুল উচ্চারণ করলে তার কাছে কিন্তু সেই শব্দগুলো অজানা অচেনা মনে হবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে একটা পাঠের প্রকার। চলে আসে প্রশ্ন নম্বর 13। কবিতা পাঠের মাধ্যমে শিক্ষার্থীদের রসচেতনা, সঙ্গীতধর্মিতা এবং চিত্রধর্মিতা বিশেষভাবে জাগে। এটি একটি কবিতা পাঠ করছে কোনো একটা শিক্ষার্থী, তার মধ্যে তার রস চেতনা জাগছে, সঙ্গীতধর্মিতা জাগছে এবং চিত্রধর্মিতা জাগছে বিশেষভাবে। এটা একটি কি? এটা একটি বাংলা ভাষা ও সাহিত্যের অনুশীলন, সংশ্লেষণ, সরব পাঠ, পাঠের দক্ষতা। কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, এটি একটি সরব পাঠ, ঠিক আছে। তারপর নাম্বার 14তে বলা হয়েছে শিশুদের পঠনের অভ্যেস গড়ে তুলতে যা করা উচিত। যারা শিশু রয়েছে প্রাক প্রাথমিক পর্যায়ে, ঠিক আছে, তাদের পঠনের অভ্যাস গড়ে তুলতে কি করা উচিত? শব্দ উচ্চারণে দক্ষ করতে হবে তাকে, অনুচ্ছেদ বা বাক্যের অর্থ যথার্থ উপলব্ধি করতে হবে তাকে বা করাতে হবে, নীরবে পাঠ করাতে হবে, সবগুলি। কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে শব্দ উচ্চারণে দক্ষতা করতে হবে, অনুচ্ছেদ বাক্যের অর্থ যথার্থ উপলব্ধি করানোর চেষ্টা করতে হবে, অর্থাৎ কোনো একটা প্যাসেজ বা গল্প পড়ে তারপর সেটাকে সেই বাচ্চাটাকে বোঝানোর চেষ্টা করতে হবে, ঠিক আছে। নীরবে পাঠ করতে হবে, সবই শেখাতে হবে তাকে। তাহলে অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সবগুলি, ঠিক আছে। এখানে শুধু প্রাক প্রাথমিক নয়, প্রাথমিক পর্যায়ের শিশুদের কথাও কিন্তু বলা হচ্ছে। শিশু বলতে প্রাথমিক, প্রাক প্রাথমিক উভয় পর্যায়ের শিশুর কথাই বলা হচ্ছে। তারা শব্দ উচ্চারণে দক্ষ হবে, তারা অনুচ্ছেদ এবং বাক্যের অর্থ যথার্থ উপলব্ধি করবে, তারা নীরবে পাঠ করবে, মানে একা একা পাঠ করবে, ঠিক আছে। তারা নিজেরা সমস্তটাই করবে। তারপর প্রশ্ন নাম্বার 15তে বলা হলো কোনো কঠিন প্রবন্ধ বা বিষয়বস্তুর বিচার বিশ্লেষণের দ্বারা পাওয়া অন্তর্নিহিত অর্থ হলো। অর্থাৎ কোনো একটা জটিল বা কঠিন একটা প্রবন্ধ রয়েছে বা বিষয়বস্তু রয়েছে, সেই বিষয়বস্তুর বিচার বিশ্লেষণের দ্বারা পাওয়া অন্তর্নিহিত অর্থটা কি? চর্বা পাঠ, সাধনা পাঠ, পুঙ্খানুপুঙ্খ পাঠ, ধারণা পাঠ। কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, চর্বা পাঠ, ঠিক আছে। কোশ্চেনটা তোমরা মার্ক করে রেখো। কোনো কঠিন প্রবন্ধ বা বিষয়বস্তুর বিচার বিশ্লেষণ করার পদ্ধতি হচ্ছে চর্বা পাঠ, বা এটাকে যদি আমি ঘুরিয়ে বলি, চর্বা পাঠ হলো কোনো কঠিন প্রবন্ধ বা বিষয়বস্তুর বিচার বিশ্লেষণের দ্বারা পাওয়া অন্তর্নিহিত অর্থ। আশা করি চর্বা পাঠের যে ব্যাখ্যা সেটা তোমাদের বুঝতে আর অসুবিধা হবে না। তারপর প্রশ্ন নম্বর 16 বলা হয়েছে
প্রত্যেকটি গ্রন্থের কিছু না কিছু অসম্পূর্ণতা আছে, অর্থাৎ কোনো বই কিন্তু পারফেক্ট নয়, হ্যাঁ, কিছু না কিছু অসম্পূর্ণতা আছে। সেই অসম্পূর্ণতা থেকে পূর্ণতা দানের জন্যে সেই একই ধরনের কয়েকটি বই পড়তে হয়। অর্থাৎ আমি যদি বলি আজকে যারা টেটের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা চাইল্ড সাইকোলজির একটা বই পড়ছো, আমি ধরে নিলাম। একটা বই থেকে তোমাদের দেখতে পাচ্ছ যে একটা মানে এখানে একটা বই পড়লে চাকরিটা পাওয়া বা সমস্ত কোশ্চেন হয়তো কমন পড়বে না, তখন তোমরা কি করছো, তার আনুষঙ্গিক আরও 2-3টা পাবলিকেশন থেকে বই নিয়ে নিচ্ছ, ঠিক আছে। তো এই যে একটা বইয়ের অসম্পূর্ণতাকে দূর করার জন্য আরও যে আনুষঙ্গিক বইগুলো তোমরা নিচ্ছ, ঠিক আছে, বা অন্য বই পড়তে হচ্ছে, এই পড়ার পদ্ধতিটাকে কি বলা হয়? এটা তো বাচ্চাদের ক্ষেত্রেও খাটে ব্যাপারটা। আদর্শ পাঠ, সহধর্মী সমান্তরাল পাঠ, অনুপূরক পাঠ, এগুলি নয়। কী হবে সঠিক উত্তর? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, সমধর্মী সমান্তরাল পাঠ। অর্থাৎ একই রকমের বই পাশাপাশি রেখে যে পড়া, সমান্তরালভাবে যে পড়তে থাকা বিভিন্ন রকমের বই, একই ধরনের বই পাশাপাশি রেখে যে পড়ার পদ্ধতি, সেটা হচ্ছে সমধর্মী সমান্তরাল পাঠ, ঠিক আছে। তারপর চলে আসি প্রশ্ন নাম্বার 17। নির্ভুলতা, গতি, উপলব্ধি ও অভিব্যক্তি এগুলি কোন পদের অন্তর্গত? সরি, এখানে পদের হবে না, এটা হবে কোন পাঠের, হ্যাঁ, এগুলি কোন পাঠের অন্তর্গত? আদর্শ পাঠ, অনুপূরক পাঠ, সাধনা পাঠ নাকি নীরব পাঠ? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, আদর্শ পাঠ। অর্থাৎ নির্ভুলতা, গতি, উপলব্ধি ও অভিব্যক্তি এগুলি হলো আদর্শ পাঠের উদাহরণ, ঠিক আছে। চলে আসে প্রশ্ন নম্বর 18-তে। প্রশ্ন নম্বর 18-তে বলা হয়েছে একটি উৎকৃষ্ট সাহিত্যের শৈলী বিচারের প্রাথমিক বিচার্য বিষয় কি? একটা উৎকৃষ্ট সাহিত্যের শৈলী বিচারের প্রাথমিক বিচার্য বিষয়, অর্থাৎ একটা 10টা কাব্যগ্রন্থ রাখা হয়েছে, সেখানে তার মধ্যে কোন কাব্যগ্রন্থের সাহিত্য শৈলীটা অনেক উৎকৃষ্ট, মানে খুব ভালো মানের, উঁচু মানের, কি দেখে বিচার করা যাবে? দেখিনি অপশানসগুলো। ধ্বনি, বর্ণ, শব্দের প্রয়োগ নাকি অর্থ? কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে শব্দের প্রয়োগ। সেই সাহিত্যিক বা সেই লেখক কী ধরনের শব্দের প্রয়োগ করেছেন, সেই শব্দের প্রয়োগে কিন্তু সেই বিষয়বস্তুর উৎকৃষ্টতা যাচাই করে বলে দেবে। অর্থাৎ আমরা বাংলা সাহিত্য যখনই পড়তে যাই, তখনই আমরা দেখতে পাই যে সেখানে সাহিত্য সম্রাট নাম কিন্তু শুধুমাত্র বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সঙ্গেই জড়িত, তাই তো? অর্থাৎ বঙ্কিমচন্দ্র চ্যাটার্জিকেই সাহিত্য সম্রাট বলা হয়ে থাকে। কেন? কারণ সেই সময় সমসাময়িক যে বিভিন্ন লেখক, কবি, সাহিত্যিকরা ছিলেন, তাদের মধ্যে বঙ্কিমচন্দ্রের ভাষা ব্যবহার কিন্তু বাকিদের থেকে অনেক বেশি উৎকৃষ্ট ছিল। সেই কারণে কিন্তু তাকে সাহিত্য সম্রাট বলা হয়ে থাকে। এবং রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু বঙ্কিমচন্দ্রের কাছ থেকে পুরস্কার পেয়েছেন 22 কি 24 বছর বয়সে, বঙ্কিম পুরস্কার, ঠিক আছে, তার সাহিত্য চর্চার জন্য, এবং তিনি অনেক শিখেছেন তার কাছ থেকে। তারপর বিশেষ সত্য থেকে সাধারণ সত্যে উপনীত হওয়ার পদ্ধতিকে বলে। অর্থাৎ কোনো বিশেষ সত্য থেকে সাধারণ সত্যে উপনীত হওয়ার কোনো পদ্ধতিকে কি বলবে? আগ্রহ, আরোহ, পরিবেশ নাকি সামর্থ্য? কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে বিশেষ সত্য থেকে সাধারণ সত্যে উপনীত হওয়ার পদ্ধতিকে বলা হয় আরোহ পদ্ধতি। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং আজকের সেটের শেষ প্রশ্ন, ঠিক আছে, শেষ প্রশ্নে বলা হলো বিশেষ বিষয় থেকে সাধারণ বিষয়ে যাওয়ার শিক্ষাদান নীতিকে কী বলে? দেখো, শেষ প্রশ্নের অপশানে যাওয়ার আগে একটা কথা বলি, তোমরা যারা যারা লাইভ ক্লাসেসগুলো করছো, যারা যারা অ্যান্সারগুলো কন্টিনিউ করছো, তারা অন্তত ক্লাসটার শেষে ভিডিওর কমেন্টে, লাইভ চ্যানেলে কমেন্টে কি তোমাদের স্কোরটা অন্তত জানিয়ে দিও যে স্কোর কত হচ্ছে তোমাদের, ঠিক আছে। আচ্ছা, বিশেষ বিষয় থেকে সাধারণ বিষয়ে যাওয়ার শিক্ষাদান নীতিকে কি বলা হয়? অপশানসগুলো আমরা দেখে নেব। কর্ম সম্পাদন, মনোবৈজ্ঞানিক, মানে কর্ম সম্পাদন নীতি, মনোবৈজ্ঞানিক নীতি, পদ্ধতিভিত্তিক নীতি, এগুলোর কোনোটিই নয়। কী হবে সঠিক উত্তর? বিশেষ বিষয় থেকে সাধারণ বিষয়ে যাওয়ার শিক্ষাদান নীতিকে বলা হয় মনোবৈজ্ঞানিক নীতি, ঠিক আছে। তো আমাদের আজকের সেটের এই 20টা প্রশ্ন এখানে শেষ হলো। তো কেমন হচ্ছে, কেমন চলছে ক্লাসেসগুলো, কেমন লাগছে তোমাদের, তোমরা কতটা হেল্প পাচ্ছ, সেগুলো অন্তত আমাদের কমেন্টে জানিও। তাহলে ফিডব্যাকগুলো পেলে আমাদের সুবিধা হবে কাজ করতে, পজিটিভ ফিডব্যাক পেলে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজ রাত্রে 8টায় আবার তোমরা একটি ইংলিশের পেডাগজি ক্লাস পেয়ে যাবে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RJM ইংলিশ লিটারেচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। থ্যাংক ইউ।